ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার ২৪ ঘন্টার মধ্যেই তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দিতে পারবেন এমনটাই বিশ্বাস তার। কিন্তু ঘটনাক্রম কিছুটা পাল্টে যাচ্ছে। তিনি দায়িত্ব নেয়ার আগেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের ১০০০তম দিনে আমেরিকার দেয়া অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন এবং এর পরিপ্রেক্ষিতে রাশিয়াও পাল্টা প্রতিক্রিয়া জানাচ্ছে। তারা তাদের পরমাণু নীতি সেটিও পরিবর্তন করেছে এবং এই নীতিতে তারা বলছে যাদের অস্ত্র ব্যবহার করে তাদের দেশে হামলা চালানো হয় সেই সব দেশেও তারা হামলা চালাতে পারবে। অর্থাৎ ঘটনা ক্রমেই জটিল হচ্ছে। এটি দেশের বাইরের ঘটনা, কিন্তু যেটি প্রভাব ফেলতে পারে আমেরিকার রাজনীতি অর্থনীতিতেও, সেটি আমাদের আলোচনায় থাকবে। একই সঙ্গে আলোচনায় থাকবে ডোনাল্ড ট্রাম্প প্রত্যেক দিন তার নতুন নতুন ক্যাবিনেটের সদস্য যোগ করছেন, সেই যোগ করা সদস্যদেরকে তিনি সেনেট কমিটিতে কিভাবে পাশ করে নেবেন। অর্থাৎ এখন পর্যন্ত যে বিতর্কিত নিয়োগগুলো নিয়ে কথা হচ্ছে, তার অ্যাটর্নি জেনারেল মেট গেটস এবং তার ডিফেন্স সেক্রেটারি থেকে শুরু করে আরও বেশ কয়েকটি পদে শেষ পর্যন্ত সেনেট কমিটি এইসব পদে অনুমোদন দেবে কিনা সেটি নিয়ে সংশয় থাকছে। তাই বিকল্প চিন্তা করছেন তিনি, রিসেস অ্যাপয়েন্টমেন্টের কথা ভাবছেন, যেটি একেবারে সেনেটকে পাশ কাটিয়ে স্বল্পকালীন সময়ের জন্য হতে পারে। সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলবো বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দ্য হিন্দুকে একটি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারে ১০০তম দিন পূর্ণ করা উপলক্ষে, যেখানে তিনি বলছিলেন আওয়ামী লীগের রাজনীতি করার কোনো বাধা নেই কিংবা নির্বাচন করার ব্যাপারে কোনো বাধা নেই। সেসব বিষয়গুলো আমাদের আলোচনায় থাকবে। সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সাথে আছি আমি ইহসান জুয়েল এবং আমার সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যোগ দিয়েছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর ডক্টর মুস্তফা সরোয়ার, আছেন কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর মুস্তফা সরোয়ার, আপনার কাছে প্রথম প্রশ্নটি রাখতে চাই, সেটি হলো ইউক্রেন রাশিয়া যুদ্ধের ১০০০তম দিন। সেই সময় রাশিয়াতে ইউক্রেন যে ক্ষেপণাস্ত্র হামলাটি চালিয়েছে সেখানে আমেরিকার অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং সেটি প্রথমবারের মতো। অর্থাৎ এতদিন যেটিকে ঠেকিয়ে রেখেছিলেন প্রেসিডেন্ট বাইডেন, সেটি শেষ সময়ে সে কেন তিনি চূড়ান্ত অনুমোদন দিলেন আমেরিকার তৈরি করা ক্ষেপণাস্ত্র রাশিয়ার মাটিতে হামলা করার জন্য? এটা বুঝতে খুব কষ্ট। বাইডেন যদি এটা প্রথম করত সেই ১০০০ দিন আগে, তাহলে কিন্তু যুদ্ধের পরিস্থিতি অন্যরকম থাকতো, কিন্তু সেটা সে করেনি। সেটা এখন এসে একদম তার শেষ মুহূর্তে যখন সে লেম ডাক, তখন তো আমি মনে করি যে ট্রেডিশন অনুযায়ী তার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করে এটা করা উচিত ছিল, যেটা মানে ওয়েস্টার্ন বিভিন্ন ডেমোক্রেসিতে এটাই কিন্তু একটা মানে মোটামুটি নিয়ম মানে ব্যাপার, যে ট্রানজিশন গভর্নমেন্ট, সে নতুন যে গভর্নমেন্ট আসবে তাদের সঙ্গে আলোচনা করা। এমনকি এটা আমাদের এই বিশ্ববিদ্যালয়, যে আমি যে অনেক সময় ভালো পদ পেয়েছি, তখন আমাদেরকে ওটা করতে হয়েছে, যে নতুন হায়ার্ড হয়েছে আমার বস, তার সঙ্গে আমার আলোচনা করতে হয়েছে। হ্যাঁ, যে নতুন, কারণ সে তো আসবে কয়েকদিনের মধ্যেই। সো হোয়াট টু মেনটেন দ্য কন্টিনিউটি। কিন্তু সেটা তো আমার মনে হয় বাইডেন সেটা করেন, এবং সে এখন দিল এই অস্ত্রটা শেষ মুহূর্তে। আমি তার মতিগতি খুব বুঝতে পারছি না। পররাষ্ট্র নীতিতে বাইডেনের যে দারুণ মানে মানে আমি বলবো যে তার যে কোনো কিছুই কাজে লাগেনি, গাজাতে কাজে লাগেনি যেটা আমরা দেখেছি, মিডল ইস্টের লেবাননে লাগছে না, এবং এমনকি যে আফগানিস্তান থেকে যখন উইথড্র করা হয় তখনও সে উইথড্রলটা সে ঠিক রকম করতে পারেনি। এই জন্য আমার মনে, আমি যদিও বাইডেনের অনেক কাজকে পছন্দ করি, আবার অনেক কাজকে অপছন্দ করি, কিন্তু এই যে ব্যাপারটায় পররাষ্ট্র নীতির ব্যাপারে ওনার যে নীতিগুলো এবং এর যে নীতিগুলোকে উনি ইমপ্লিমেন্ট করেছেন, সেখানে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। বিশেষ করে এই মুহূর্তে ট্রানজিশন গভর্নমেন্ট লেম ডাক, উনি কি এই যুদ্ধটাকে আরো বাড়াচ্ছেন? আমার ভয় হচ্ছে, যেটা আমার ভয়, যে রাশিয়া কিন্তু টার্গেট করছে ওডেসা বন্দরটা, যে এখন একমাত্র মানে অ্যাক্টিভ যে সিপোর্ট সেটা হলো ওডেসা, এবং রাশিয়া কিন্তু অনেকদিন ধরে ওডেসাকে টার্গেট করছে। ওডেসার জনসংখ্যার একটা বিরাট অংশ রুশ ভাষাভাষী। কাজে আমার যেন মনে হচ্ছে যে এই কাণ্ড করে হয়তো ওডেসা রাশিয়া দখল করে নিতে পারে, তারা টার্গেট করছে,
তাহলে ইউক্রেন বিকামস এ ল্যান্ডলকড কান্ট্রি, তার কিন্তু আর সি অ্যাক্সেস থাকছে না। এই কাণ্ডটা কেন যে এই মুহূর্তে করলো, আমি কিন্তু এটার গ্রহণযোগ্য কোন ব্যাখ্যা আপনার কাছে মনে হচ্ছে যে আসলে এটা রহস্যময়, এটা কেন করতে গেলেন তিনি? প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনার কাছেও কি মনে হয় যে এই সিদ্ধান্তটি পেন্টাগন থেকে আসেনি, এই সিদ্ধান্তটি হোয়াইট হাউস থেকে এসেছে? জি, ধন্যবাদ আপনাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং আমি মনে করি যে ডোনাল্ড ট্রাম্প যেহেতু প্রেসিডেন্ট ইলেক্ট হয়ে গিয়েছেন, অনেকটা তাকে কাবু করার জন্য, এটা আমার ইন্টারপ্রিটেশনটা, তাকে একটা বেকায়দায় ফেলানোর জন্য বাইডেন এই কাজটা করে থাকতে পারে। যে কারণ হচ্ছে তিনি জানেন যে ডোনাল্ড ট্রাম্প যখন ইয়েতে আসবে, ক্ষমতায় আসবে, তখন যে যুদ্ধটা, ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধটা, ওয়ান ওয়ে আর আদার এটাকে বন্ধ করা হবে। এটা হয়তো বা রাশিয়ার টার্মেই বন্ধ করা হবে, রাশিয়ার শর্তেই বন্ধ করা হবে। কিন্তু জো বাইডেন যেটা চাচ্ছে যে এখন যদি আর যে কয়দিন বাকি আছে 2 মাসের মতো, সেখানে যদি ব্যাপকভাবে রাশিয়াকে পর্যদস্ত করার মতো একটা অবস্থা তৈরি করা যায়, তাহলে হয়তো ইউক্রেন কিছুটা ভালো পজিশন থেকে নেগোসিয়েশন করবে। অর্থাৎ তার যে এত টাকা পয়সা খরচ করলো জো বাইডেন, এটার কিছুটা হলো একটা সাকসেস দেখানোর জন্য তিনি এই কাজটা করে থাকতে পারেন বলে আমার ধারণা। আর 2 নম্বর কারণ হচ্ছে যে যেহেতু স্যার যেমন বলছিলেন যে জো বাইডেন পররাষ্ট্রনীতিতে অনেক ক্ষেত্রেই বিফল হয়েছে, এই যে বিফলতা সেটাকে আরো কঠিন করে ফেলার জন্য ট্রাম্পের জন্য, যে ট্রাম্প তো বলছে 24 ঘন্টার মধ্যে শেষ করে ফেলবে। এখন যদি রাশিয়াকে উত্ত্যক্ত করা যায়, যেটা অলরেডি করেছে, তাহলে রাশিয়া কিন্তু এটা রিটালিয়েট করবে, তারা ঘোষণা দিয়েছে, এবং শক্তভাবে রিটালিয়েট করবে। তাহলে ট্রাম্পের পক্ষে যাতে এই যুদ্ধটা খুব দ্রুতই নিষ্পত্তি করা সম্ভব না হয়, তার একটা লিগ্যাসি তৈরি করা, যে তিনি কিছু একটা করতে পেরেছিলেন ওইখানে। আরেকটা হচ্ছে ট্রাম্পের যে পররাষ্ট্রনীতি, এটাকে আর একটু চ্যালেঞ্জিং করে ফেলার জন্য তিনি এই কাজটা করেছেন। এবং স্যার যেমন বলেছে, আমি একমত যে এখানে ট্রানজিশনাল নেম ডাক প্রেসিডেন্ট হিসাবে তার অবশ্যই প্রয়োজন ছিল। এটা ডোনাল্ড ট্রাম্পের সাথে, ডোনাল্ড ট্রাম্পের অনেক নীতির সাথে আমরা একমত না, আপনারা জানেন, কিন্তু এই ব্যাপারে আমি মনে করি তাকে লেভারেজটা দেওয়া উচিত ছিল। যেহেতু সে অলরেডি বলছে যুদ্ধটা থামাবে, এখন এখানে আরো উস্কে দিয়ে এমনকি নিউক্লিয়ার যে ট্যাকটিক্যাল স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার আর্মস ব্যবহার করার একটা সম্ভাবনা সে তৈরি করে দিল। আমি এই বিষয়টিতে আসবো। এখন পর্যন্ত গ্রহণযোগ্য একটা ব্যাখ্যা পাওয়া গেছে, সেটি হলো যে রাশিয়া নর্থ কোরিয়ার সৈন্যদেরকে এই অঞ্চলে সমাবেশ করেছিল, যেটি প্রেসিডেন্ট জো বাইডেন মেনে নিতে পারছিলেন না, পাল্টা হিসেবে তিনি ইউক্রেনকে দিয়ে এই হামলাটি করেছেন। কিন্তু আমি যেটি জানতে চাই সেটি হলো, প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আপনি বলছিলেন যে হয়তো বিপদে ফেলার জন্য এই কাজটি করেছে, কিন্তু যখন ইউক্রেন রাশিয়া হামলাটা চালাবে, প্রেসিডেন্ট পুতিন নিশ্চয়ই বসে বসে তালি বাজাবেন না, তিনি পাল্টা রিয়েক্ট করবেন। এবং সেখানে আমরা দেখেছি একই দিনে তিনি পরমাণু নীতি পরিবর্তন করেছেন। এটার নেতিবাচক কোনো প্রভাব কি আমেরিকার দিকে, অর্থাৎ এটা শুধুমাত্র ইউক্রেন এবং রাশিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, বিষয়টি কি তেমন আমেরিকার দিকে কোনো নেতিবাচক প্রভাব পড়তে পারে কিনা? এটা তো ইউরোপের জন্য তো মারাত্মক পরিস্থিতি সৃষ্টি করবে, যেটা ডক্টর খালেকুজ্জামান খুব সুন্দর করে বলেছেন। আমি মনে করি যে ওডেসার ভরসা শেষ, হ্যাঁ, এটা রাশিয়া নিয়ে নেবে। আর একটা হতে পারে যেটা নট স্ট্র্যাটেজিক বা ট্যাকটিক্যাল নিউক্লিয়ার বম্ব, হ্যাঁ, এটা কিন্তু রাশিয়া ইউজ করতে পারে, ইউ ক্যানট রুল ইট আউট। যদি সে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার বম্ব ব্যবহার করে, নট দ্য স্ট্র্যাটেজিক হলো মারাত্মক, আর ট্যাকটিক্যাল হলো ব্যাটলফিল্ডে যেখানে এদের সৈন্য আছে, ইউক্রেনিয়ান সৈন্য, ওই সব অঞ্চলে কিন্তু সে যদি একটাও ড্রপ করে দেয়, তাহলে কিন্তু পৃথিবীর অর্থনীতি ভেঙে পড়বে। সবচেয়ে যেটা ভয়, যে পৃথিবীর অর্থনীতি ভেঙে পড়বে, এবং মানে দ্যাট উইল বি এ ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন। কারণ ইউরোপিয়ানরা, ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো কিন্তু এটাকে ইজিলি নেবে না যদি ট্যাকটিক্যাল নিউক্লিয়ার বম্ব মেরে দেয়, কারণ তাহলে তারা নিজেদের ব্যাপারে ভয় পেয়ে যাবে যে তাদের অবস্থাও বেশি সুবিধাজনক না। এমনি একটা খুব জটিল পরিস্থিতির যে উদ্ভব হবে না, সেটা কিন্তু আমরা কিন্তু দিব্যি করে বলতে পারি না। জি, আমি প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান আপনার কাছে জানতে চাই, আপনার কাছে কি মনে হয়, জাস্ট মনে হওয়াটাই, কারণ ভিতরের খবর জানাটা আসলে আপনার পক্ষে আমার পক্ষে সম্ভব নয়, সেটা হলো প্রেসিডেন্ট বাইডেন যখন এই ধরনের একটা সিদ্ধান্ত নিলেন, তিনি ন্যাটোর সঙ্গে পরামর্শ করেছেন কিনা? আর যদি ন্যাটোর সঙ্গে পরামর্শ নাই করে থাকেন, তাহলে তো পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এসে এই কথা বলার সুযোগটা আরো বেশি তৈরি হলো যে তোমাদেরকে তো আসলে পাত্তা দেওয়ার কিছু নেই, তোমাদের সাথে এই সিদ্ধান্ত
পরামর্শ না করে সিদ্ধান্ত নেওয়া যায়, যেটি প্রেসিডেন্ট বাইডেন নিয়েছে। সো ট্রাম্প তো এমনিতে ন্যাটোকে পাত্তা দিতে চান না, পরবর্তীতে এটি ন্যাটোর উপরও কোনো নেতিবাচক প্রভাব তৈরি করবে কিনা? আমার মনে হয় অ্যাবসলিউটলি করবে ন্যাটোর উপর, শুধু ন্যাটোর উপর না, আমেরিকার উপরও এর প্রভাব পড়বে। কারণ রাশিয়া কিন্তু অলরেডি অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে কোনো দেশ যাদের নিউক্লিয়ার পাওয়ার নেই এবং তাদেরকে যদি নিউক্লিয়ার ক্ষমতা সম্পন্ন কোনো দেশ সাহায্য করে, তিনি মিন করেছেন, মানে পুতিন আর কি, যে ইউক্রেনের তো কোনো নিউক্লিয়ার পাওয়ার না, কিন্তু সাহায্য করছে আমেরিকা একটা নিউক্লিয়ার পাওয়ার। এরকম যদি ঘটে, নতুন যে এটা অ্যামেন্ডমেন্টটা এনেছে তার ডোক্রাইনে, সেখানে তিনি বলতে চাচ্ছেন আমরা এটাকে আমাদের উপর পুরোপুরি আক্রমণ হিসাবে গণ্য করব এবং আমরা ধরে নিব যে যারা তাদেরকে হেল্প করেছে তাদেরকে আক্রমণ করা আমাদের জন্য এখন জায়েজ হয়ে গেছে। এখন আক্রমণ সরাসরি আমেরিকাকে তারা করবে না রাশিয়া, আমার ধারণাই। কিন্তু যেটা করবে, আমেরিকার যে ইন্টারেস্ট পৃথিবীর বিভিন্ন জায়গায়, যেমন মনে করেন হুথিকে তারা যদি রাশিয়া যদি মিসাইল দিয়ে বলে যে আমেরিকার যে শিপ আছে এখানে, আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে অন্যান্য জায়গায় তোমরা এখানে আক্রমণগুলি করো, তো সেটা তো তাদের জন্য লেজিটিমেট, রাশিয়ার জন্য তারা ডিক্লেয়ার করেছে। তাহলে রাশিয়ার কিন্তু আমেরিকার ইন্টারেস্টে, আমেরিকার বাইরে যেসব ইন্টারেস্ট রয়েছে সেখানে তারা আক্রমণ করবে আমার ধারণা। আর ওডেসার কথা যেটা সারোয়ার ভাই বলছে, সেটা দখল করে নেওয়াটা অত সহজ হবে না, তবে তাদের আলটিমেট টার্গেট তো অবশ্যই, কারণ ওডেসা দখল করতে পারলে তো ইউক্রেন টোটালি হচ্ছে একটা ক্রিপল কান্ট্রি হয়ে যাবে, এটা কোনো মূল্যই থাকবে না। একদিকে ওডেসা, আরেকদিকে ছিল মারিয়াপোল তো অলরেডি দখল করে নিয়েছে। সুতরাং আমার মনে হয় শুধু ইউরোপকে সে বিপদাপন্ন করেনি জো বাইডেন, আমেরিকার নিজের ইন্টারেস্টকেও বিপদাপন্ন করেছে। সেটা আমেরিকার মাটিতে না হতে পারে, কিন্তু তাদের যে ইন্টারেস্ট পৃথিবী জুড়ে রয়েছে সেসব জায়গায় কি হয় এটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। অর্থাৎ আপনি ইট ছুঁড়েছেন, এখন ঢিলও খেতে পারেন, পাটকেলও খেতে পারেন, কিছু না কিছু একটা হয়তো আপনি খাবেন, কারণ ইটটা আপনি ছুঁড়ে দিয়েছেন। এখন আমি যে বিষয়টি জানতে চাই, একটু দেশের ভিতরে দৃষ্টি ফেরাতে চাই। প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আপনার কাছে জানতে চাই, সেটা হলো ট্রাম্প প্রায় 4000 নিয়োগ দিতে হবে নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে হলে, ছোট বড় বিভিন্ন পর্যায়ে। বড় নিয়োগগুলো তিনি দিচ্ছেন, ছোট নিয়োগগুলো দিচ্ছেন। বড় নিয়োগগুলোর মধ্যে অ্যাটর্নি জেনারেল, ডিফেন্স সেক্রেটারি এবং ন্যাশনাল সিকিউরিটির অ্যাডভাইজার, ডিরেক্টর, নানা কিছু নিয়ে নানা কথা হচ্ছে। আপনার কাছে এখন পর্যন্ত যে নিয়োগগুলো হচ্ছে, এগুলো তাকে তো পাশ করে নিতে হবে। সেনেট থেকে রিয়াকশন আসছে, বিশেষ করে তার অ্যাটর্নি জেনারেলের ব্যাপারে এমন সব রিয়াকশন আসছে যে তিনি 17 বছরের নারী থেকে শুরু করে নানাজন তার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন। এবং একটা রিপোর্ট আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি যে তার যে এথিক্স কমিটির রিপোর্টটা, সেটা আবার হ্যাকড হয়েছে, অর্থাৎ সেখানকার ইনফরমেশনগুলো পাচার হচ্ছে। মাইক জনসন স্পষ্ট করে বলছেন যে এই কমিটির রিপোর্ট প্রকাশ করা যাবে না, কারণ তিনি এর মধ্যে কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন। কিন্তু সেনেট বলছে যে আমরা রিপোর্টটা দেখতে চাই, কারণ আমরা পাশ করানোর আগে দেখতে চাই। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্প তিনি তো পাশ করিয়ে নিতে চাইবেন, কারণ তিনি একচ্ছত্র ক্ষমতা পেয়েছেন। তিনি যে নির্দেশনাগুলো দেবেন, যে নিয়োগগুলো দেবেন, এগুলো যদি শুরুতেই হোঁচট খায়, তাহলে তো আসলে তার ক্ষমতাকেই প্রশ্নবিদ্ধ করা হয়। আপনার কাছে কি মনে হয়, তিনি কোন বিকল্প পন্থায় তার এই নিয়োগগুলো, নমিনেশনগুলো পাশ করিয়ে নেবেন? উনি তো অলরেডি বলে দিয়েছেন যে উনি রিসেস অ্যাপয়েন্টমেন্ট করে একটা ব্যাপার আছে, সেটা উনি করবেন। এটার অর্থটা কি আমি একটু শর্ট হিসেবে বলবো। যেমন ধরেন 3রা জানুয়ারি 2025, মানে আর মাস, মানে কত 2 মাসও নেই, 1 মাসের একটু বেশি। ওই দিন নতুন 119th কংগ্রেস ক্ষমতা নিচ্ছে, ওই দিন তারা ক্ষমতা পাচ্ছে 119th কংগ্রেস। আচ্ছা, তার অর্থ কি কংগ্রেসের কিন্তু 2টো কম্পোনেন্ট। এখন এর নেক্সট নির্বাচনে যে আবার 120th হবে, সেটা হবে 2 বছর, মানে 2 বছর পরে নির্বাচন 2026, এবং আবার 2027-এর জানুয়ারি, 3রা জানুয়ারি আবার নতুন এটা হবে। এতে যে 2 বছর, এটাকে আমরা বলি টার্ম। হ্যাঁ, আর এর 2টা ভাগ, সেশন ফার্স্ট, সেশন সেকেন্ড। ফার্স্ট সেশন, এটা কেন আমি বললাম যে উনি করতে পারেন কি, যে রিসেস অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন, উনি একজন করতে পারেন, এবং তাতে আমার মনে হয় ওনার পক্ষে এটা করা সহজ হবে। কারণ ওনার সঙ্গে মাইক জনসন, যা আমার এই স্টেটের যিনি স্পিকার, আবার স্টিভেন স্ক্যালিস, সেও কিন্তু আমার এখান থেকে মাত্র মাইল 3 দূরে, 2.5 থেকে 3 মাইল দূরে, দুজনেই কিন্তু এই স্টেটের এবং মোস্ট পাওয়ারফুল ইন দি রিপাবলিকান কংগ্রেস। তো এদের মাধ্যমে উনি করতে পারেন খুব ইজিলি
রিসেস অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবেন আমার মনে হয়, এবং এই রিসেস অ্যাপয়েন্টমেন্ট দিলে 1 বছর এটা চলবে আনটিল দ্য নেক্সট সেশন। নেক্সট সেশন হবে 3রা জানুয়ারি 2026। নো 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 নো, নেক্সট সেশন হবে 1 বছর পর, 25 + 1 26। 1 বছর পরে আবার তাকে রিসেসে যেতে হবে। হ্যাঁ, এইভাবে উনি এটাকে প্রলং করতে পারেন। কাজেই ওনাকে মানে যেহেতু উনি খুব দারুণ মানে আর কি ওনার অ্যারোগেন্সি আছে, হ্যাঁ, যেহেতু উনি খুব অ্যারোগ্যান্ট, উনি যদি চান যে হ্যাঁ ঠিক আছে আমি 1 বছর রাখলাম আর 1 বছর রাখলাম, 2 ইয়ার্স তো মোটামুটি করতে পারবে, কারণ একই 119th কংগ্রেস কিন্তু একই। কাজে উনি এটাকে ব্যবহার করে হি উইল বি এবল টু ডু ইট। এখন কথা হলো যে এটা কি এথিক্যালি ঠিক? ওয়েল, ইফ উই ট্রেস ব্যাক, ওবামা করেছে এটা, বুশ করেছে এটা, ক্লিনটন করেছে। কাজেই আমরা এটাকে মানে বলতে পারি না যে কোনটা এথিক্যাল কোনটা আনএথিক্যাল, কিন্তু লিগালি ইট ইজ পসিবল। এবং আমরা অপেক্ষা করব যে কি হয়। এখন যে ম্যাট গেটস এর কথা বললেন, আমি বলবো যে এই ভদ্রলোকের নামে অনেক কিন্তু এলিগেশন আছে, কিন্তু আমাদের একটা বুঝতে হবে যে আমরা যে কোনো একটা জাজমেন্ট যুক্তরাষ্ট্রে বলার আগে এটা কিন্তু সাবজুডিস হয়ে যেতে পারে, কারণ উনি কিন্তু কোনো কেসে ওনার হয় নাই, কনভিকশন হয়নি। হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখুন, ডোনাল্ড ট্রাম্পের কিন্তু 35 কাউন্টসে কনভিকশন হয়েছে। তিনি কিন্তু আমাদের প্রেসিডেন্ট, রাইট? তাকে কিন্তু বাধা দেওয়ার কোনো উপায় নাই, এবং হি ইজ গোনা গেট দ্য ইমিউনিটি অলসো। ওনার যে 2টো কেস, হ্যাঁ, ওই যে কেসটা সেটাও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আবার জর্জিয়ার কেসটাও কিন্তু বন্ধ হয়ে গেছে আজকে। হ্যাঁ, কাজেই সবই, আর জ্যাক স্মিথ সে গুটিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, যদিও সে ক্যান্সেল করছে না, হ্যাঁ, সে গুটিয়ে চলে যাচ্ছে। তারপরে জর্জিয়াতে গুটানো হচ্ছে কিন্তু ক্যান্সেল হচ্ছে না, এটা লক্ষ্য রাখতে হবে। ম্যানহাটনে গুছিয়ে যাচ্ছে কিন্তু ক্যান্সেল হচ্ছে না, ডিসমিস হচ্ছে না। কাজেই 4 বছর পরে যে কি ঘটনা ঘটে তা আমরা বুঝতে পারবো না। হ্যাঁ, কখনো তো নির্বাচনে অন্য ফলাফল আসতে পারে, কিন্তু ফর দ্য টাইম বিং আমার যেন মনে হয় যে এই নমিনেশনস গুলোকে বাধা দেওয়াটা একটু রিটার্ড করা যাবে, প্রসেসটাকে একটু স্লো ডাউন করা যাবে। কিন্তু আমার যেন মনে হয় ডোনাল্ড ট্রাম্পকে আমরা যতটা চিনেছি এই পর্যন্ত, তার যে একটা টেন্ডেন্সি আছে, সেই টেন্ডেন্সি আমরা সবাই জানি। কাজে এটাকে বাধা কতটা দেওয়া যাবে আমার কাছে মনে হয় না, কারণ কংগ্রেস, পার্টিকুলারলি হাউস অফ রিপ্রেজেন্টেটিভে আমার স্টেটের মাইক জনসন এবং আমার 2.5 থেকে 3 মাইল দূরে বনাফেল, সরি এটা আমার বলা ঠিক না, মানে এই আমার বাসা থেকে খুব কাছে যে মানে স্টিভ স্ক্যালিস, এরা যেহেতু আছে তাতে তার নমিনেশনকে ঠেকা দেওয়ার কোনো উপায় নেই, এটা আমার মনে হচ্ছে। আই মাইট বি রং। না, আমি আসলে এটা একটু কৌতূহল থেকে আপনার কাছে জানতে চাও ডক্টর মোস্তফা সরোয়ার, সেটা হলো আপনি বলছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তো আসলে অলরেডি 34টি অভিযোগ প্রমাণ হয়েছে, জুরিরা রায় দিয়েছে যে তিনি দোষী, সেন্টেন্সটা হয়তো হয়নি, ঘোষণা হয়নি, সেটি পরবর্তীতে আমরা বিরতির পর আবার আলোচনা করব এই বিষয়টা নিয়ে। আপনি বলছেন তিনি তো প্রেসিডেন্ট হয়ে গেলেন, তো এখন তিনি যে নিয়োগগুলো দেবেন সেই রকম যাদের নামে স্ক্যান্ডাল আছে, যাদের নামে অভিযোগ আছে, যাদের নামে মামলা চলমান আছে, মানে আমেরিকার মতো দেশে মানুষের কি অভাব পড়ছে যে বেছে বেছে তাদেরকে নিয়োগ দিতে হবে? আপনি কি সেটাকে সমর্থন করছেন? না না, আমি ব্যক্তিগতভাবে আমি চাই না যে কোনো কোশ্চেনেবল পারসন শুড টেক, সেটা যে কোনো দলই হোক, দে শুড নট ডু ইট। কিন্তু ব্যাপারটা কি যে মানে আমরা যাকে নিয়ে ডিল করছি, ডোনাল্ড ট্রাম্প, হি ইজ ভেরি আনকনভেনশনাল। আমরা সেটা তার ফার্স্ট টার্মেও লক্ষ্য করেছি, এবং হি ইজ কোয়াইট অ্যাসার্টিভ, মানে আলফা মেল যাকে আমরা বলি, হি ইজ এ ভেরি মানে খুব হায়ার লেভেল অফ আলফা মেল। কাজে সে তার যেটা ইচ্ছা সেটা সে পূরণ করবে। এখন কথা হলো যে যুক্তরাষ্ট্রের জনগণ, আমার কাছে একটা জিনিস অবাক লাগে, আমি আমার নেবার, সে কট্টর রিপাবলিকান, ন্যাসার রকেট বানাতো, ইঞ্জিনিয়ার। তো আমি আজকেই ওর সঙ্গে হেসে হেসে আমি আলাপ করেছি যে লুই, মানে আমার কি মনে হয় যে মানে আমি তো বাইরের লোক, মানে এই দেশের লোকরা তোমরা কি ডোনাল্ড ট্রাম্পের যে অপরাধগুলো আমরা বলি যে খুব মারাত্মক খারাপ অপরাধ, এটার কাছে কি অন্য তার নিজের প্রতিচ্ছবি দেখতে পায়? মানে এখানকার সাধারণ ভোটার যারা আছে, যখন তারা দেখে ডোনাল্ড ট্রাম্প, তারা ভাবে দ্যাট ইজ মি,
আমিও তো এই কাজ করেছি, আমিও তো একটু মেয়েদের সঙ্গে ফষ্টি নষ্টি করেছি, আমিও তো একটা দুইটা 10টা মিথ্যা কথা বলি, হ্যাঁ, কাজে ইটস নাথিং এ বিগ ডিল। ও হেসে দিয়ে বলল যে মুস্তাফা ইউ ফিগার আউট রাইট। আমি বললাম ও মাই লর্ড। কাজে ব্যাপারটা কি যে এখানকার জনসাধারণ, আপনি চিন্তা করে দেখুন, আমি একটা এক্সাম্পল দেব। মিতেরান করে নাম করা এক ফরাসি প্রেসিডেন্ট সোশ্যালিস্ট পার্টির, আপনি জানেন যে সে তার প্যালেস দ্য এলিসি, যে সে বিশাল প্রাসাদে তার গার্লফ্রেন্ড নিয়ে থাকতো, আনম্যারিড, হ্যাঁ, কেউ কোনো প্রশ্ন করেনি। ইউরোপে এগুলোকে মানে ধর্তব্য ধরে না। হ্যাঁ, পুটিনের গার্লফ্রেন্ড রয়েছে, নোবডি কেয়ার্স। পুটিনের সব সমালোচনা করে, কিন্তু এই ব্যাপারে মানে কোনো অতটা আলোচনা হয় না। তার অর্থ যে ইট ডিপেন্ডস অন কালচার, একটা থেকে আর একটা কালচার। আমাদের কালচার, বাংলাদেশের, আমেরিকার কালচার কিংবা অন্য দেশের কালচার, এক একটা দেশের এক এক রকম কালচার। আমি কিন্তু কখনো বলবো না যে আমারটাই আমার কাছে আমারটা বেস্ট, কিন্তু আমি অন্যের সঙ্গে বলবো না যে কোন কালচারকে খারাপ কালচার বলার সুযোগ নেই। এটা আমি একটু ডক্টর খালেকুজ্জামান আপনার কাছে জানতে চাই, সেটা হলো প্রেসিডেন্ট ট্রাম্প, তার কাছে রিপাবলিকানদের কাছে সেনেট, হাউস, সুপ্রিম কোর্ট, এবং তিনিও ব্যাপক ব্যবধানে জয় পেয়েছেন। এত শক্তিশালী একজন প্রেসিডেন্ট, তাকে রিসেস অ্যাপয়েন্টমেন্টকে বলা হয় সবচেয়ে দুর্বল পদক্ষেপ, অর্থাৎ আপনি একেবারে দুর্বল জায়গার রিসেস অ্যাপয়েন্টমেন্টটা দেবেন। তাকে কেন, শক্তিশালী প্রেসিডেন্টকে কেন দুর্বল পদক্ষেপটাকে বেছে নিতে হচ্ছে? জি, এটা কিন্তু আসলে একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন, যে তার হাতে অপশনটা রয়েছে, মানে যে এক্সিকিউটিভ ক্ষমতা বলে রিসেস অ্যাপয়েন্টমেন্ট তিনি দিতে পারবেন প্রয়োজন, এবং সেটা কিন্তু সবার জন্য দিতে হবে এমনও না। সেখানে মূলতই কোশ্চেনটা উঠছে যাদের বিরুদ্ধে ব্যাপক মানে অভিযোগ রয়েছে, তার মধ্যে ম্যাট গাটজ হচ্ছে প্রথম। কারণ তার বিরুদ্ধে আপনার কংগ্রেশনাল হয়েছিল, ইনভেস্টিগেশন হয়েছিল, তারপরে ডিওজি এর ইনভেস্টিগেশন হয়েছিল। এই জন্য ম্যাট গাটজকে হয়তোবা এরকম একটা অ্যাপয়েন্টমেন্ট দিতে হতে পারে। এবং আরেকজন হচ্ছে যে ডিফেন্স সেক্রেটারি, তাই না? জি, হ্যাকসেট ডিপার্টমেন্ট অফ ডিফেন্স। এই জন্য যে তারাও আর কি তাদের কোয়ালিফিকেশনটা সে অর্থে তত ভালো না, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিতে এই দুইজনের কোয়ালিফিকেশন হচ্ছে সবচেয়ে ভালো। কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যেই গোলগুলি অ্যাচিভ করতে চায়, এই জন্য কিন্তু এই লোকগুলি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। কারণ ডোনাল্ড ট্রাম্পের যে ছেলে মানে ট্রাম্প জুনিয়র, তিনিও বলেছে ম্যাট গেটসের ব্যাপারে যে সে হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট লোক। কারণ সে একেবারে হি ক্যান মেক দ্য চেঞ্জেস টু দ্য বোন, মানে একেবারে এটাকে ফুল নলচে উলট পালট করে দিয়ে সেই যে পরিবর্তনগুলি আনার জন্য ম্যাট গাটজ হচ্ছে প্রকৃত ব্যক্তি। আর সারোয়ার ভাই যেটা বললেন যে 1-1.5 বছরের জন্য রিসেস অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে, এটার ব্যাপারটা তো আমি 100% শিওর না। আমার ধারণাটা অন্যরকম, যে এই যে রিসেস অ্যাপয়েন্টমেন্ট গুলি হচ্ছে যখন টেম্পোরারিলি যে সিনেট কিংবা কংগ্রেস যখন রিসেসে থাকে, এই জিনিসটার সুযোগ নিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায়, যেটা উনি বলেছেন সঠিকভাবে, ওবামা থেকে শুরু করে বুশ এবং ক্লিন্টন সবাই দিয়েছে। তবে যখন এই যে রিসেস থেকে ফেরত আসে সেনেট আর কি, তখন যতদিন পর্যন্ত এই সেশনটা চলে ততদিন পর্যন্ত আর এই নিয়োগটাকে পরিবর্তন করা যায় না। হ্যাঁ, এখন কথা হচ্ছে অবকাশকালীন সময়ে আসলে রিসেস অ্যাপয়েন্টমেন্ট, অবকাশকালীন সময়ে এই সুযোগটা নিয়ে দেওয়া আর কি। এটা অতীতে যে কারণে এই নিয়মটা হয়েছিল এই দেশে, এটা হচ্ছে তখন ঘোড়ার গাড়ির সময় ছিল, মানুষের অনেক সিনেটর অন টাইমে এসে পৌঁছতে পারতো না, মানে এটা আর কি ক্যাপিটাল হিলে ফেরত আসতে পারতো না। তাতে করে প্রেসিডেন্টের কাজ যাতে বিঘ্নিত না হয়, এই জন্য তাকে একটা এক্সেসিভ ক্ষমতা দেওয়া হয়েছিল। তবে আমার একটু সামান্য দ্বিমত, আমি বলবো না, আমার একটা নিজস্ব টেক আছে এই ব্যাপারটাতে। এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে এটা করতে হবে না, রিসেস অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে না। কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বর্তমানে রিপাবলিকান দলের সর্বেসর্বা। হ্যাঁ, এবং এই যে মাইক জনসনের কথা যে বল, এবং যে আর কি কংগ্রেস, তারা তো পুরোটাই হচ্ছে তার একেবারে পদলেহী টাইপের লোকজন। যে কংগ্রেসে, সিনেটে কিছু কিছু স্বতন্ত্র চিন্তা ভাবনা করে এমন লোকজন রয়েছে, কিন্তু তারাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে ডিফাই করে গিয়ে রাজনীতি করার মতো অবস্থা এই দেশে নেই। এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গিয়ে তারা কিন্তু মুখে যতই বলুক, ডোনাল্ড ট্রাম্প যখন একটা ফোন করে বলবে ইউ বেটার অ্যাপ্রুভ মাই অ্যাপয়েন্টমেন্ট, আমার ব্যক্তিগত ধারণা
এমন কোন সেনেটর নেই যারা এতটা গাছ দেখাবে যে ডোনাল্ড ট্রাম্পকে ডিফাই করে গিয়ে তারা তার বিরুদ্ধে ভোট দিবে। এখন কিছু গাইগুই করছে একটা স্বাতন্ত্র দেখানোর জন্য। আলটিমেটলি রিপাবলিকান দলের কোন সেনেটর, কোন মানুষ এই ডোনাল্ড ট্রাম্পের পার্টির বিরুদ্ধে গিয়ে, অর্থাৎ রিপাবলিকান পার্টি আমি বলছি না, ডোনাল্ড ট্রাম্পের পার্টির বিরুদ্ধে গিয়ে রাজনীতি করার অবস্থা আমেরিকাতে রিপাবলিকান দলের বর্তমানে নেই। অর্থাৎ এটি একটি আমরা পর্যবেক্ষণ আপনার পেয়েছি। ডক্টর মোস্তফা সরোয়ার, আপনার কাছে জানতে চাই, সেটি হলো যে দুটো নিয়োগ নিয়ে বেশি আলোচনা হচ্ছে, মেইন স্ট্রিম মিডিয়াতে আলোচনা হচ্ছে, আমরা আলোচনা করছি, সে দুটো নিয়োগ হলো অ্যাটর্নি জেনারেল এবং ডিফেন্স সেক্রেটারি। এই দুজন যেই আজকে অ্যাসোসিয়েট প্রেসের একটি অ্যানালাইসিস দেখছিলাম, তারা বলছিল যে তারা তাদের নিজ নিজ যেসব ডিপার্টমেন্টে নিয়োগ হয়েছে সেসব ডিপার্টমেন্টেই তারা বঞ্চিত ফিল করেন সব সময়। বিশেষ করে অ্যাটর্নি জেনারেল, তিনি তো আসলে এই আইন বিভাগের দ্বারাই নানাভাবে দুর্ভোগ পাচ্ছেন, কিংবা বলা যায় যে তিনি এটার কারণে নানা ধরনের সমস্যার মধ্যে পড়ছেন। অন্যদিকে ডিফেন্স সেক্রেটারি পিগ হেগসেটের কথা বলছি, তিনি বর্ডার গার্ডে ইরাক এবং আফগানিস্তানের দায়িত্ব পালন করে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। কিন্তু 2021 সালে যখন জো বাইডেন ক্ষমতায় এসেছে, তারা অ্যানালাইসিস করছে যে তখন তার সুপেরিয়র তাকে বাহিনী থেকে বের হয়ে যেতে বলেছে। কারণ একটা অ্যানালাইসিস এসেছে যে তার ট্যাটু ছিল, হোয়াইট সুপ্রিমেসির কিছু ট্যাটু তার ইয়াতে ছিল, কিন্তু তিনি বলেছেন যে তিনি আসলে ফিল করেছেন যে তিনি মিলিটারিতে রিজেক্টেড ফিল করছেন, তার হাতে যাচ্ছে এইসব দায়িত্বগুলো। এবং বলা হচ্ছে যে তারা আসলে এই দুটো ডিপার্টমেন্টের উপর তাদের ব্যক্তিগত ক্ষোভ থেকে নানা ধরনের বিষয়গুলো চাপিয়ে দিতে পারেন। আপনার কাছে এমন আশঙ্কা মনে হয় কিনা? না, এই আশঙ্কাটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না, কারণ আমরা যেটা জানি যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা কিন্তু কিছুটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কিন্তু আমি বললাম যে ডোনাল্ড ট্রাম্পের কাছে তো কনভেনশনাল উইজডম ডাজ নট ওয়ার্ক। কাজেই এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হওয়া সত্ত্বেও তাদেরকে বসিয়ে দিয়েছে। এবং আমি যদি অ্যাটর্নি জেনারেলের কেসটাকে ধরি, তাহলে চিন্তা করে দেখুন, এই অ্যাটর্নি জেনারেলের অফিসই কিন্তু তারই নিয়োগপ্রাপ্ত লোকরা, তার আন্ডারে যারা কাজ করে, তারাই কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে হেনস্থা করেছে। হ্যাঁ, সত্য হোক অথবা মিথ্যা হোক, করেছে তার নামের কেসগুলোকে। এটা এও করেছে, মানে যে এই ম্যাট গেটস, তার বিরুদ্ধেও কিন্তু ওই একই দপ্তর কেস করেছে। কাজে লক্ষ্য করে দেখুন, ইটস এ প্যারালাল কেস। হ্যাঁ, এবং এটা যেন মনে হচ্ছে একজনের, ইউ ক্যান রিফ্লেক্ট ওয়ান অন দ্য আদার। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পের যে মেজাজ খারাপ এই অ্যাটর্নি জেনারেল জাস্টিস ডিপার্টমেন্টের প্রতি, হ্যাঁ, সেটাকে সে ভাবছে যে ডিপ স্টেটের সবচেয়ে বাজে সোয়াম। হ্যাঁ, এই সোয়ামকে সে ড্রেন আউট করে দেওয়ার তার মানে ইচ্ছা রয়েছে, এবং এরও একই ইচ্ছা ওই ম্যাট গেটসের। কাজে ইট ফিটস ইনটু ডোনাল্ড ট্রাম্পস ডিজাইন অ্যান্ড প্ল্যান। এই কারণেই তাকে সে করেছে এবং সে করবে। এবং আমি এর সঙ্গে খালিকুজ্জামানের সঙ্গে আমি কিন্তু তার একটা অ্যানালিসিসকে আমি খুব পছন্দ করেছি। সে যে বলল যে এখানকার যারা সেনেটর, আমরা সোফার দেখছি 5 থেকে 6 জন যারা মোটামুটি প্রোটেস্ট করেছে কিছুটা। হ্যাঁ, কিন্তু তারা প্রোটেস্টটাকে ধরে রাখতে পারবে কিনা সেটা কিন্তু দেখার বিষয়। হ্যাঁ, আমি শিওর না whether they can maintain their কিন্তু তারা যদি মেনটেন করতে চায়, তাহলে কিন্তু 4 বছর কিংবা 6 বছর অথবা 2 বছর পরে তাদের যদি টার্ম শেষ হয়ে যায়, 6 ইয়ার্স টার্ম, তাহলে তারা আবার নির্বাচিত হতে পারবে কিনা তাতে আমার যথেষ্ট সন্দেহ। কারণ প্রাইমারিতেই ডিফিট খেয়ে যাবে, কারণ প্রাইমারির কোর গ্রুপ হলো ডোনাল্ড ট্রাম্পের মাগা গ্রুপটা। কাজেই আমরা দেখব, এটা একটা দেখার বিষয়। কিছু কিছু লোক আছে, যেমন মানে রিপাবলিকান পার্টির অনেক লোক, তাদের পলিটিক্যাল কেরিয়ার শেষ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু তাও তারা তাদের যে মরাল ইন্টিগ্রিটিটাকে মেনটেন করেছিল। তাহলে এই যে 5-6 জন, এটা দেখার বিষয় যে তারা তাদের যে ইচ্ছা কিংবা তাদের যে কনসার্ন, সেটাকে তারা শেষ পর্যন্ত নিয়ে যেতে পারে কিনা গোল পোস্টে, এটা দেখার বিষয়। জি, অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতি দিয়ে যাচ্ছি, দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবার স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানের সঙ্গে আছি আমি ইহসান জুয়েল। আমার সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত আছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার এবং কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান। দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হলো, এর মধ্যে 2টি আদালতের আমরা ঘোষণা পেয়েছি। একটি হলো ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, তিনি পোস্টপোন করেছেন ট্রাম্পের বিরুদ্ধে যে হাঁসমানি মামলা ছিল সেটি, এবং জর্জিয়ার আপিলস কোর্ট তারা হিয়ারিংটা ক্যান্সেল করেছে, একদম শর্ট একটা ক্যান্সেল করেছে। তারা বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি যে কবে নাগাদ এটি আবার হবে। শেষ পর্যন্ত ট্রাম্পের বিরুদ্ধে যে মামলাগুলো আছে, এগুলো ভবিষ্যৎ কি হতে পারে বলে আপনি ধারণা করছেন?
জি, ইন্টারেস্টিং হচ্ছে সবকিছুই তো রেকর্ডে আছে। আপনাদের এই অনুষ্ঠানে এসব ব্যাপারে অতীতে আমি অনেকবার কথা বলি। আমি কিন্তু কখনোই মনে করি নাই যে আমেরিকার যে আইন ব্যবস্থা, এমনকি যে কোনো ক্যাপিটালিস্ট দেশের যে আইন ব্যবস্থা, তার আলোকে ডোনাল্ড ট্রাম্পের মতো শক্তিধর একজন ব্যক্তির এখানে শেষ পর্যন্ত আসলে জেল কাটতে হবে। এটা হবে না, সে কথাটা আমি অল অ্যালং বলে আসছিলাম। এর কারণ হচ্ছে একটা আমার ধারণা, আমি যে ভুল না করে দেয়, সক্রেটিস বা এমন কোন ফিলোসফার বলেছিলেন যে তোমার যদি একটা ধনী দেশে যদি আইনটা হচ্ছে অনেকটা আকাশের মতো, যাদের হাতে টাকা পয়সা আছে, ভালো লয়ার যারা হায়ার করতে পারে, তাদের কাছে আইনটা আকাশের মতো, এটা উদার, এটাকে কখনোই তোমাকে চেপে ধরবে না। আর একই দেশে যাদের কাছে টাকা পয়সা নেই, গরিব লোকজনের জন্য সেই দেশের আইনটা হচ্ছে মাকড়সার জালের মতো। একই আইনে কিন্তু আপনার আমার মতো লোক যাদের বড় লয়ার হায়ার করার অপরচুনিটি নাই, তাদেরকে কিন্তু আইন পিছিয়ে ফেলে। এই জন্য আপনাদের অনুষ্ঠানে অতীতে আমি বলেছি, এগুলি অনেকটাই নাটকীয়তা। আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্পকে জেলে ঢুকিয়ে দেবে একেবারে, এটা আমি ব্যক্তিগতভাবে কোনোদিনও বিশ্বাস করতাম না। এবং এই যে আপনি যেটা বললেন যে আপাতত পোস্টপোন করা হয়েছে, স্থগিত করা হয়েছে, এটা হচ্ছে মুখ রক্ষা, জাস্ট পেজ সেভিং এর। এটা তো বলতে পারে না যে আমরা এটাকে পোস্টপোন করে দিলাম, ডিসমিস করে দিলাম, তাহলে তো এটা ঠিক হয় না। এই যে একবার ব্যাক বার্নারে চলে গেল, এটা কোনোদিনও আর সেই ভিগর নিয়ে ফেরত আসবে না যে ডোনাল্ড ট্রাম্পকে সত্যি সত্যি এই জিনিসগুলোর জন্য জেলে যেতে হবে। সুতরাং এটা ছিল অনেকটাই নাটকীয়তা, অনেকটাই প্রয়োজনও ছিল, কিন্তু সত্যি সত্যি যার জন্য সে জেলে যাবে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন মিলিয়নিয়ার এবং বিলিয়নিয়ার এবং তার মতো একজন প্রাক্তন প্রেসিডেন্ট, এটা আমি মনে করি না, এটা মনে করি। জি, অনেক ধন্যবাদ। আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে যাব। প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আপনার কাছে জানতে চাইবো, সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকার 100 দিন উপলক্ষে দা হিন্দু, ভারতের একটি সংবাদ মাধ্যম, সেখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। আমি একটু পড়ে শোনাই। তিনি বলছেন, আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা সেই প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি, বিএনপি এটা করছে, বলছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়েছে, আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। তাহলে আওয়ামী লীগের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই? সেই প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেছেন, কোন একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই, আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি। আপনার বিশ্লেষণ শুনবো। না, এটার আমি দুটো সাইড দেখছি। একটা হলো যে উনি এর পুরো দায়িত্ব দিয়ে দিলেন বিএনপির উপরে। আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো একটা সিস্টেমকে যদি মানে সুস্থ, স্থিতিশীল, স্টেবল করার প্রচেষ্টা হয়, তাতে ফান্ডামেন্টাল ব্যাপার হলো যে জনগণের যে অংশগুলো আছে তাদেরকে তো একটা ভয়েস কে রক্ষা করা উচিত, থাকা উচিত। হ্যাঁ, আওয়ামী লীগের সরকার যে এই গণ আন্দোলনকে সাপ্রেস করার জন্য যে অনেক মানে পুলিশের গুলিতে অনেক লোক মারা গেছে, সেটার জন্য আমাদের দারুণ দুঃখ এবং ক্ষোভ রয়েছে। কিন্তু আওয়ামী লীগের কি মানে বাংলাদেশের যদি 25 to 30% যারা আমাদের মনে হয় যে লেটেস্ট অনুযায়ী যে তারা আওয়ামী লীগকে সমর্থন করে, তারা কি সবাই এর জন্য দায়ী? নিশ্চয়ই নয়। হ্যাঁ, এবং এই আন্দোলনে কিন্তু আওয়ামী লীগের লোকরাও অনেক ছিল, হ্যাঁ, যারা সুবিধা ভোগ করেন। অনেক লোক আছে যে বৈষম্যের জন্য হয়তো কোনো বাবা তার ছেলের ভালো জব হয়নি, বাবা হয়তো আওয়ামী লীগ করে, হ্যাঁ, পুরো পরিবারই হয়তো আওয়ামী লীগ করে। তো এরকম অনেক লোক আছে। কাজে একটা সোসাইটির কিন্তু বিভিন্ন টাইপের লোক থাকে, হ্যাঁ, একটা দলে বিচিত্র টাইপের লোক থাকে। একই ফ্যামিলিতে একজন বিএনপি, একজন জামাত ইসলাম, একজন আওয়ামী লীগ। আমাদের বাংলাদেশের যে সিস্টেমটা, আমরা খুব বেশি সময় হয়তো পাবো না, তাই আপনার কাছে একেবারে স্পেসিফিক জানতে চাচ্ছি, সেটা হলো আপনার কাছে কি মনে হচ্ছে ডক্টর ইউনূসের এই মন্তব্যের পর আওয়ামী লীগ আগামী যে নির্বাচনটি হবে সেই নির্বাচনে অংশ নিতে পারবে, যে সুস্থ রাজনৈতিক কর্মসূচি সেগুলো পালন করতে পারবে? হ্যাঁ, আমার মনে হয় যেন যে ওনার যে বক্তব্য, কারণ উনি হলেন হেড অফ দ্য স্টেট কান্ট্রি না, হেড অফ দ্য গভর্নমেন্ট, কাজে ওনার যে কথাটা ওটার মর্যাদা থাকবে। এবং মোটামুটি জামাত ইসলামী এবং বিএনপি দুজনেরই কিন্তু এখানে একটা মৌনতা আমরা দেখেছি, এবং মানে এর আগে ভোকাল সাপোর্টও দেখেছি যে সব পার্টিকে অ্যালাউ করার। কাজে আমার যেন মনে হয় যে আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে। যারা যারা অপরাধ করছে তাদেরকে তোমরা যা খুশি তাই করতে পারো, অ্যাকর্ডিং টু ল। তো
যা আইন মানে পাইকারি না, যে পাইকারি সবাইকে ডেথ মানে মার্ডার কেসে ঢুকিয়ে দেওয়া, এটা একটা হাস্যাস্পদ ব্যাপার, এটা যাতে না হয়। কিন্তু যে যে ঠিক অন্যায় করেছে তাদেরকে সেই অন্যায় অনুযায়ী যদি আইনত ধরা যায় ধরো, আর বাকি যে দল তাদেরকে রাজনীতি করতে দাও। আমি যেমন জামাতকে ব্যান করার অপোজ করেছি, তেমনি আমি আওয়ামী লীগকে ব্যান করার অপোজ করব। কারণ মানে মানুষের যে চিন্তাধারা, মানে রাইট অফ অ্যাসোসিয়েশন, ফান্ডামেন্টাল রাইট, এটাকে বিঘ্নিত করলে তো আর গণতন্ত্র থাকে না, এটা আমার ইচ্ছা। জি, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনার কাছে এই বিষয়টি নিয়ে সংক্ষেপে জানতে চাইবো, পাশাপাশি আরেকটি বিষয় যোগ করব, সেটি হলো এস আলম গ্রুপের যিনি কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম, তিনি নিজেকে সিঙ্গাপুরের নাগরিক দাবি করেছেন এবং বাংলাদেশ ব্যাংকে তিনি একটি চিঠি পাঠিয়েছেন যে আমার বিরুদ্ধে যে এরকম ব্যবস্থাগুলো হচ্ছে আমি কিন্তু আন্তর্জাতিক আইনে আন্তর্জাতিক সালিসি মামলা করে দেবো, একেবারে হুমকি দিয়ে দিয়েছেন, উল্টো হুমকি দিয়ে দিয়েছেন। তো সিঙ্গাপুরের নাগরিক, বাংলাদেশে এতদিন এত বড় ব্যবসা চালিয়েছেন, লুটতরাজ করেছেন, টাকা পাচার করেছেন, সবকিছু করেছেন, তিনি এখন সিঙ্গাপুরের নাগরিক। এইটা আসলে শেষ পর্যন্ত কি মানে প্রহসন হচ্ছে কিনা, আপনার কাছে কি মনে হয়? জি জি, ধন্যবাদ। আমি প্রথম ইস্যুটাতে খুব সংক্ষেপে একটু বলি। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, বড় ধরনের রাজনৈতিক দল, তাদেরকে দল হিসেবে নিষিদ্ধ করা হোক এটা আমিও চাই না, অবশ্যই না। তবে আমার কাছে মনে হচ্ছে প্রফেসর ইউনূস তার অরিজিনাল পজিশন থেকে অনেক সফট পজিশনে চলে গেছেন। অর্থাৎ উনি ক্ষমতায় এসে যেটা বলেছিলেন, যেই দল এতগুলো গণহত্যা করেছে, এত লুটতরাজ করেছে, এত অপশাসন করেছে, দুর্নীতি, স্বজনপ্রীতি, তাদেরকে কি আপনারা চান সত্যি সত্যি এই দেশে ওরা রাজনীতি করুক? আমিও মনে করি যে যেসব অপরাধ ওরা করেছে গত 15 বছরে, ইনক্লুডিং দা গণহত্যা, এগুলির জন্য সত্যিকার অর্থেই তাদের বিচার হওয়া প্রয়োজন। তার বাইরে গিয়ে আরেকটা যেটা আমি মনে করি প্রয়োজন, আওয়ামী লীগ দল হিসাবে ঐতিহ্যবাহী দল, তাদের মধ্যে কি একজনও দেশপ্রেমিক নেই যারা এত বড় ঘটনার জন্য অনুশোচনা করবে, একটু মানে আত্মসমালোচনায় ভুগবে? এটা কিন্তু কেউ করছে না। এটা করে নিয়ে আইনটাকে ফেস করে নিয়ে তার ইলেকশন আসুক, এটা আমি চাই। যে ঢালাও ভাবে তার ইলেকশন আসুক, এটা আমি চাই না। আর আপনার যে কথাটা এস আলমের ব্যাপারে বলেছেন, এটা হচ্ছে অনেকটা আগে, একটু আগে যে প্রশ্নটার উত্তর দিলাম, যে একটা ক্যাপিটালিস্ট সোসাইটিতে যারা ধনবান তাদের কাছে আইন হচ্ছে আকাশের মতো। এস আলম গ্রুপ বাংলাদেশের প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্পের মতো ধনবান ব্যক্তি, আইনটাকে টুইস্ট করছে যে আমি এখন হঠাৎ করে তিনি সিঙ্গাপুরের নাগরিক হয়ে গেলেন। যদি সিঙ্গাপুরের নাগরিক হয় তাহলে কোন আইন বলে তিনি বাংলাদেশের ব্যাংকগুলো থেকে লোন নিয়েছিলেন? বাংলাদেশের ব্যাংক থেকে কি সিঙ্গাপুরের নাগরিক লোন নিতে পারে না। তো তিনি আগের গাছের উপরটা খাবেন, তলারটা খাবেন, এটা হতে পারে না। সুতরাং আইন দিয়ে তাকে শক্তভাবে চেপে ধরতে হবে এবং এসব ভণ্ডামির যাতে শেষ হয়। অন্তত আমরা এটা আশা করেছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে, যেটা একটু আগে আমি বললাম, তাদের অনেক কার্যকলাপে মনে হচ্ছে তারা এখন ব্যাক ফুটিং করছে, তারা ব্যাক স্টেপ করছে। তাদের মূল যে শক্ত পজিশন ছিল, তারা আইনের শাসনে দেশে আনবে, সেটার জন্য কোথায় যেন একটা ব্যত্যয় ঘটছে। জি, প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আপনিও কি তাই মনে করেন কিনা? বিশেষ করে যেটি খালেকুজ্জামান স্যার বলছিলেন যে মাত্র 3 মাসের মধ্যে ডক্টর ইউনূসের একটু সফটনেস, এখনো তো শহীদের রক্তের দাগগুলো শুকায়নি, যে পরিমাণ রক্তপাত হয়েছে বাংলাদেশের, মনে হয় না যেসব জায়গায় রক্তগুলো পড়েছে সেগুলো এখনো ধুয়ে গেছে, সেটি এখনো আছে। এই অবস্থায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়ার কথা কিন্তু কেউই বলছে না, অন্তর্বর্তীকালীন সরকার বলছে না, বিএনপি বলছে না, জামাতক বলছে না। ছাত্ররা একটি রিট করেছিল, সেটি পরের দিনে তারা প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু তারা আবারও একেবারে কোন রকম অনুতপ্ত, অনুশোচনা সবকিছু ছাড়া রাজনীতিতে ফিরতে চাওয়াটা, সেটি এই সরকারের একটু নমনীয়তা কিনা? না, নমনীয় তো চেঞ্জ হয়েছে, যেটা খালেকুজ্জামান অবজার্ভ করেছে, এটা আমি অবজার্ভ করেছি। যে প্রথম দিকে তাদের যে কট্টর ছিল আওয়ামী লীগের প্রতি, সেটা এখন সফেন্ড হয়ে গেছে। বিভিন্ন প্রেশার হয়, আর তো আমরা সবাই জানি যে একটা ব্যাপার যখন ঘটে, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে তো মানুষ উত্তেজিত থাকে, হ্যাঁ, মাথায় অনেক কিছু কিলবিল করতে থাকে। তখন যে ইটা থাকে সেটা কিন্তু ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে ইট কুলস ডাউন, সেটাই আমি যা দেখছি। আর এস আলম সম্পর্কে আমার কমেন্ট হলো যে আমি এখানে ওর বিরুদ্ধে কুলাঙ্গার শব্দটাকে উচ্চারণ করব। এটা কুলাঙ্গার, এটা বাজে, হ্যাঁ, জঘন্য, হ্যাঁ, এই জঘন্য বদমাইশটাকে, যে নাকি বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের ব্যাংকগুলোকে লোপাট করে দিয়েছে, ইসলামী ব্যাংকে খতম করে দিয়েছে, এই বদমাইশটা, হ্যাঁ, এই বদমাইশটা এখন বলে সে সিঙ্গাপুরের সিটিজেন। ও যে $2 মিলিয়ন টাকা দিয়ে সিঙ্গাপুরের সিটিজেন হওয়া যায়,
ওই $2 মিলিয়ন কিভাবে সিঙ্গাপুরে নিল? কাজে ও যেহেতু ওর হাতে প্রচুর টাকা, মানে আমি একটা মানে হাসান মনসুরের যে লেটেস্ট আমি একটা স্টেটমেন্ট দেখলাম, $17 বিলিয়ন পাচার করেছে হাসিনা গভর্নমেন্ট এবং তার সাংঘাতরা। তার মধ্যে 10 বিলিয়ন করেছে এই বেটা, এই বদমাইশ কুলাঙ্গারটা। হ্যাঁ, এবং ওকে শুধু তাই না, ওকে আমি মনে করব যে ডক্টর ইউনূস গভর্নমেন্ট যদি ওকে মানে 20টা মৃত্যুদণ্ড দিতে পারে, হ্যাঁ, তাহলে হয়তো আমাদের মনটা একটু ঠান্ডা হতে পারে। বাংলাদেশের সাধারণ মানুষের টাকা এই বদমাইশ চুরি করে পাচার করে নিয়ে এখন সে বলে সে সিঙ্গাপুরের সিটিজেন। তাহলে তুই বেটা এতদিন ব্যবসা করলি কেমনে বাংলাদেশে? তুই কি বাংলাদেশে ব্যবসা করেছিস, লুটপাট করেছিস সিঙ্গাপুরের সিটিজেন হিসেবে? এবং এখানে আমি বলবো যে হাসিনা গভর্নমেন্ট কি করেছিল? হোয়াট ডিড দে ডু? তারা এই সমস্ত বিদেশি সো-কল্ড দেশের নাম ভাঙিয়ে আবার বিদেশের নাম ভাঙিয়ে যারা এই সমস্ত জঘন্য কাজ করেছে, হ্যাঁ, এতে তো হাসিনা ইজ অ্যান অ্যাকমপ্লিস উইথ দ্যাট। মানে তিনি বাংলাদেশ ব্যাংকে যে চিঠিটি দিয়েছেন সেখানে কিন্তু বলছেন তার নামে যে অর্থ পাচারকারী বলা হচ্ছে, উল্টো তিনি অভিযোগ করছেন এটি ভুল এবং মানহানিকর। আপনি যেসব কথা বলছেন সেগুলোকে তিনি হয়তো মানহানিকরই মনে করবেন, কিন্তু আসলে দেশের মানুষ না ওকে আমি চ্যালেঞ্জ করলাম, আমাকে মানহানির কেস দেওয়া হোক। হ্যাঁ, এবং আমি ওর উইকনেস জানি, ওর অত বড় দুঃসাহস, ওটা বাংলাদেশের লয়ারদের সঙ্গে ওর ফষ্টি করার চেষ্টা করতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের লোকের সঙ্গে এবং আমাদের লোকজন আছে, হ্যাঁ, ওর হালুয়া টাইট করে দেওয়া যাবে। এখন মূল যে বিষয়টি সেটা হলো আসলে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আপনার একটা সুদৃঢ় নেতৃত্ব দরকার হয়। যে সুদৃঢ় নেতৃত্ব এর মধ্যেই কিন্তু আমেরিকার মতো যদি বাংলাদেশে জরিপ করার সুযোগ থাকতো, তাহলে এই সরকারের যে 3 মাস তারা পার করছে, 100 দিন পার করছে, সেখানে মানুষের মধ্যে কিন্তু অতৃপ্তি, আফসোস সেগুলো কিছুটা বাড়ছে, আগের তুলনায় বাড়ছে। অর্থাৎ সরকার যে শক্ত হাতে আইনের শাসন প্রতিষ্ঠা করা দরকার। কালো টাকার কথা বলছি, সেই কালো টাকাগুলো যেগুলো পাচার হয়ে গেছে সেগুলোকে ফিরে আনার উদ্যোগ নেওয়া দরকার। রাজনৈতিক একটা সংস্কারের যে পথে হাঁটছে, নির্বাচনের রূপরেখাটা কবে দেবে, সেসব বিষয়গুলো নিয়ে নানা ধরনের প্রশ্নগুলো থেকে যাচ্ছে। এবং আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি, কারণ আমাদের আজকে সময় শেষ হয়ে গেছে। 30 সেকেন্ড। জি, যদি এস আলমের সাহস থাকে, ও সু করলে আমি করব কাউন্টার সু, কারণ ওর তো অনেক টাকা আছে। না আমি জাস্ট তার চিঠি রেফারেন্সে বলছিলাম। এখানকার সবচেয়ে বেস্ট লয়ারকে পাবো আমি ওকে কাউন্টার সু করার জন্য, কারণ ওর টাকা যত আছে সব ছেকে এখানে নিয়ে আসবে। আই টেল ইউ দ্যাট উইল বি দি বেস্ট। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার এবং প্রফেসর ডক্টর এম খালিকুজ্জামান, এবং দর্শক যারা দেখছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আগামী দিনগুলোতে নিশ্চয়ই আমরা আমাদের এই আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিগুলো নিয়ে আরো কিছু আলোচনা করার সুযোগ রয়েছে, এবং সেটি নিশ্চয়ই আমরা করব। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।